এবারে এসেছি এমন একটা জায়গায় যেখানে চারিদিকে চা বাগান আর চা বাগান। চা বাগানের মাঝে গড়ে উঠেছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, ধূপছোড়া এলিফ্যান্ট ক্যাম্প। এবং সেখানে আসলে দেখতে পাওয়া যায় ময়ূরের পেখম তোলা নাচ। শুধু তাই কেন, সাথে জঙ্গল সাফারিতে গেলে দেখা যায় বাইসনদের কার্যকলাপও। হ্যাঁ, বুঝতেই তো পারছো, এবারে এসে গেছি ডুয়ার্সের ধূপছোড়া এলিফ্যান্ট ক্যাম্প। তাহলে চলো স্টার্ট করা যাক ব্লগটা। তবে তার আগে আমি তোমাদের হোস্ট অর্ণব, অ্যান্ড ওয়েলকাম টু ইচ্ছাডানা এক্সপ্লোর। আজ 10ই এপ্রিল। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আজকে এতে করেই চললাম আমরা নর্থ বেঙ্গল। ঠিক ঘড়িতে 8:30টার সময় ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল, কোনো লেট নেই। এবারে আমরা চারজন, আমার পাশে সৌভনিক, আমার সামনে বিশ্বজিৎ, আর তার পাশে সপ্তর্ষি। আমরা চার বন্ধুই সল্টলেকে থাকি, একই জায়গাতে। সকালবেলাতেই ট্রেন চলে এসেছে শিলিগুড়ি জংশন। তখন ঠিক ঘড়িতে বাজে 7:30। এখানে ট্রেন আধ ঘন্টা মতো দাঁড়ায়, তার কারণ হচ্ছে ইঞ্জিন চেঞ্জ হয়। শিলিগুড়ি স্টেশন ছাড়ানোর পরেই শুরু হয় এই সুন্দর এলাকাটা। এটা কিন্তু সম্পূর্ণ ওয়াইল্ড লাইফের ভেতর দিয়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছুটে চলে ডুয়ার্সের দিকে। মহানন্দা ওয়াইল্ড লাইফ। চারিদিকটা এত অপূর্ব লাগে, যতক্ষণ না যাবেন ততক্ষণ বুঝতে পারবেন না। কি সুন্দর লাগছে একবার দেখুন। দেখতে দেখতেই চলে এলো সেবক স্টেশন, আর সেবক স্টেশনের পরেই সেবক ব্রিজ। আর সেই অপূর্ব দৃশ্যটা দেখতে যে কি মজা লাগে। সেবক ব্রিজ ক্রস করার পরেই শুরু হয় চা বাগান। অপূর্ব দৃশ্য, প্রথমে নদী, তার আগে জঙ্গল, এরপরে আবার চা বাগান। এই সব কিছু পেরিয়ে ট্রেন ছুটে চলেছে নিউ মাল জংশনের দিকে। আর অবশেষে আমরা সময় মতনই পৌঁছে গেলাম নিউ মাল জংশন। স্টেশনের বাইরে অনেক গাড়িই থাকে, আরামসে এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। নিউ মাল জংশনে এখন প্রচুর শাটেল গাড়ি বলুন বা সম্পূর্ণভাবে ভাড়া করার গাড়ি বলুন পাওয়া যায়। দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে ডুয়ার্সের বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন, সাথে কালিম্পংয়েও আপনি এখান থেকে যেতে পারবেন। আমরা এই ওয়াগানারটা নিয়ে নিয়েছি। আমরা যাচ্ছি ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে ও আমাদের থেকে নিচ্ছে 600 টাকা ওয়ান সাইড। চলুন তাহলে গিয়ে দেখি ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। সৌভনী গাড়িতে অলরেডি বসে গেছে। হ্যালো। স্টেশন চত্বর ছাড়াতেই শুরু হয়ে যায় আবার সেই সুন্দর চা বাগান। আর আমরা চলে এসেছি চালসা মোড় থেকে ডান দিকে ঘুরলেই জঙ্গল শুরু। এই যে জঙ্গল, এটাকে কি বলে জানেন? এটা হচ্ছে টিয়া বন। প্রচুর পরিমাণে টিয়া পাখি এখানে থাকে। অবশেষে পৌঁছে গেলাম ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। এই তার গেট। চলুন ভেতরে ঢুকে দেখুন কেমন লাগে। এই হচ্ছে পুরো ধূপঝোড়া প্রপার্টিটা। এই সাইডটায় জঙ্গল রয়েছে, সুন্দর সুন্দর বসার জায়গা, আর পেছন দিকে টি গার্ডেন। আর এইগুলো হলো আমাদের কটেজগুলো। কি অপূর্ব, তাই না? এটা হচ্ছে রিসেপশন কাম ডাইনিং এরিয়া। এই পরপর দুটো রুম আমাদের। সুন্দর কাঠের সিঁড়ি।
একটা ছোট্ট বারান্দা। আমরা যদিও চেক ইন আগেই করে নিয়েছি, তবুও রুমটা দেখিয়ে দিচ্ছি। একটা যথেষ্ট বড় বেড রয়েছে, যেখানে 3 জন আরামসে শোয়া যাবে। পাখা রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা টি টেবিল আছে, আমাদের লাগেজগুলো ওখানেই রাখা, আর একটা কাবার্ড আছে। পুরো কাঠের রুম, যথেষ্ট সুন্দর, ওয়েস্ট বেঙ্গল ফরেস্টে। বুকিং কিভাবে করবেন জানাচ্ছি, তার আগে টয়লেটটা একবার দেখিয়ে দিই। শাওয়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, বেসিন রয়েছে। এই হচ্ছে পুরো ঘরটা। এবার বলি কিভাবে বুকিং করবেন। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গেলে WBFDC তে গেলে অনলাইন আপনি এগুলো বুক করতে পারবেন। এছাড়াও অফলাইনও বুক করা যায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের অফিসে গেলে আপনি ডাইরেক্টলি বুক করতে পারবেন, বাট অনলাইনটাই প্রেফারেবল, কারণ আপনি অফলাইনে যেতে যেতে যে সময়টা চলে যাবে তাতে হয়তো বুকিং নাও পেতে পারেন। অনলাইনে এত তাড়াতাড়ি এগুলো বুকিং হয়। আর ঘরের ঠিক পেছনেই চা বাগান। এই যে রাস্তাটা দেখছেন, এটা হাতির করিডোর। মাঝে মধ্যে এখান দিয়ে হাতি যাতায়াত করে, লেপার্ডও নাকি যায়। দেখা যাক আমরা 2 দিন রয়েছি এখানে, কিছু দেখতে পাই কিনা। জায়গাটা সত্যি অপূর্ব, বাট এখানে অনেকটা প্রবলেম রয়েছে, যেটা এখানে আসার পরে বুঝতে পারলাম। তো একটাই বলবো সবাইকে, বুঝে আসবেন ধূপঝড় এলিফ্যান্ট ক্যাম্পে। কারণ প্রথম কথা হচ্ছে, আগে যেটা ছিল সেটা হচ্ছে ধূপঝড় এলিফ্যান্ট ক্যাম্পে যারা থাকবে তাদের জন্য হাতি রাইডিংটা মোটামুটি কনফার্ম থাকতো। এখন সেই অফলাইন হাতি রাইডিং আর নেই এখানে। এখন আগের থেকে জানালে সেটা বুকিং হয় না, আপনাকে অনলাইন বুক করতে হবে। তাতে যদি স্লট থাকে পাবেন, না থাকলে পাবেন না। দ্বিতীয় জিনিস, এখানে হাতি স্নান একটা দেখা যেত, যেটা এখন গভর্নমেন্ট থেকে নাকি বন দপ্তর থেকে নাকি সেটা বন্ধ করে দিয়েছে। তৃতীয় জিনিস, এর পাশে যে নদীটা ছিল সেখানে যাওয়াও রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। তো এখন ধূপঝড় এলিফ্যান্ট ক্যাম্পে আসা কাইন্ড অফ একটা আপনাকে ওই ঘরবন্দি টাইপের হয়ে থাকতে হবে। তো সেরকম টাইপের জিনিস, তো বুঝে আসবেন। আমার জিনিসটা খুবই বাজে লাগলো। অ্যাটলিস্ট সেকেন্ড টাইম আমি আসবো না, এটুকুনি ফর শিওর। ভালো জায়গা এরকম অনেক জায়গায় আছে, কিন্তু যদি ফেসিলিটিগুলো সব বন্ধ হয়ে যায়, যেটা ধূপঝড় এলিফ্যান্ট ক্যাম্প থেকেই হয়, তাহলে এরা আলাদা আর মাহাত্ম্যটা নেই। আর না আপনি হাতি স্নান দেখতে পাচ্ছেন, না আপনি নদীতে গিয়ে নিজে স্নান করতে পাচ্ছেন, না তো আপনার সেই হাতি রাইডিংটা কনফার্ম থাকছে, কিছুই নেই। আর সন্ধ্যের পরেও আপনি বেরোতে পারবেন না, 6:30টার পরেও আপনার বেরোনোও বন্ধ করে দিয়েছে এরা। তো আপনি যে চাইবেন যে একটা ধরুন নাইট সাফারি করা, যেটা ডুয়ার্সে আসলে অনেকেই করে এক্সট্রা চার্জেস দিয়ে, এখন আপনার কাছে সেই অপশানটাও নেই। তো সব দিকেই না হয়ে গেছে, তো সেটা ভেবে আর কি আসবেন। তো যাই হোক, আমরা যেটা করেছি, একটা টোটো বুক করেছি, আপনাকে টোটোর নাম্বারটা আমি দিয়ে দেবো। এর সাথে কথা বলে আপনি আশপাশের নদীতে যেতে পারেন, যেখানে গিয়ে আপনি নদীর মজাটা নিতে পারবেন আর কি। চলুন সেটা দেখাচ্ছি। বাট ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্পের পাশের যে নদী, সেটার অ্যাক্সেস করতে দেওয়া হচ্ছে না। এবার বেরিয়ে পড়েছিলাম টোটো করে মূর্তি নদীর দিকে। এখানে তো মূর্তি নদীতে যাওয়া যায় না, তাই টোটো করে একটু দূরে গিয়ে নামলাম মূর্তি নদীতে। বর্ষা এখনও শুরু না হওয়াতে নদীতে তেমন কোনো জল ছিল না, এপার থেকে ওপারে অনায়াসেই যাওয়া যায়। আমরাও সেটাই করলাম, তবে মজাও করলাম অনেকটা। কত স্বচ্ছ জল, পাহাড়ি নদীর জল, কি দারুণ লাগছে না নিচের পাথরগুলো দেখতে।
জলে একটু মস্তি করে নিয়ে অবশেষে চলে এলাম হোটেলে। লাঞ্চের সময় হয়ে গেছে আর খিদেও বেশ ভালো পেয়েছিল। চলুন যাই লাঞ্চের এখানে। এটাই হচ্ছে রিসেপশন কাম ডাইনিং হল। যথেষ্ট বড়, সুন্দর করে সাজানো আর অনেকগুলো সিটিং এরিয়া আছে। লাঞ্চে আমরা কেউ নিয়েছিলাম রুটি, কেউ বা আবার ভাত, তবে প্রতিটা খাবারেরই স্বাদ অসাধারণ ছিল। এটা টাস্কার টি কাউন্টি। এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেব। টি গার্ডেন। এই হলো ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প, ঠিক তার পাশেই টাস্কার টি কাউন্টি, চারিদিকে চা বাগান, খুব সুন্দর একটা পরিবেশ। লাঞ্চের পরে টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিন করতে। এখানে নাকি প্রচুর ময়ূর দেখা যায়, এটা টোটো দাদার কথা। আর বলতে না বলতেই রাস্তায় দেখলাম ময়ূর, ওই যে দেখা যাচ্ছে, এই যে উড়ে ওপাশটায় চলে গেল। আরও অনেক ময়ূর দেখতে পেয়েছিলাম। সত্যি দারুণ জায়গাটা। আপনারা টোটোর সাথে যোগাযোগ করে এই ছোট ছোট সাইট সিনগুলো করতেই পারেন। সন্ধেবেলার ওয়েদারটা কি সুন্দর। আমরা সাইট সিন করে এখন এই জাস্ট কটেজটা এলাম, দারুণ লাগছে। আজকে সাইট সিনে বেশ সুন্দর ময়ূর দেখতে পেয়েছি। এখন অপেক্ষায় থাকবো রাত্রির বেলাতে যদি এই কটেজের পেছন দিয়ে কোনো হাতি যায়, সেটাকে যদি দেখা যায়। রাতে কোনো বন্যপ্রাণ তো দেখতে পাইনি, তবে হঠাৎ বাইরে এসে টর্চ দিয়ে চারদিকে সার্চ করতে করতে এই আউলটাকে পেলাম। গুড মর্নিং। আজকে সেকেন্ড ডেতে আমরা চললাম আমাদের ফার্স্ট সাফারির উদ্দেশ্যে। আজ সাফারি নিয়েছিলাম চাপড়ামারি ওয়াচ টাওয়ারের। এখানে 4টে সাফারি আছে। একটা হচ্ছে আমরা যেটা যাচ্ছি চাপড়ামারি ওয়াচ টাওয়ার, আর একটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার, একটা হচ্ছে চুকচুকি ওয়াচ টাওয়ার, আর একটা হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ার। তার মধ্যে আমরা এসেছি চাপড়ামারি ওয়াচ টাওয়ারে। যাই, গিয়ে দেখা যাক কি কি দেখা যায়। চাপড়ামারি ওয়াচ টাওয়ারের কস্টিং হলো 1760 টাকা সম্পূর্ণ জিপটার। এখানে জিপসি কাম গাইডের যাবতীয় সব খরচা দিয়েই 1760 টাকা। আপনি একজন যান বা 6 জন, আর একটা জিপে ম্যাক্সিমাম 6 জনই যেতে পারবে। আর যাত্রাপ্রসাদের খরচা হলো 1650 টাকা। এই দুটোই বলে সব থেকে ভালো ওয়াচ টাওয়ার, যেখান থেকে বন্যপ্রাণ খুব ভালোভাবে সাইটিং করা যায়। আমরা ঢুকেই দেখতে পেলাম দুটো ওয়াইল্ড বোর, সাথে এই সারসের মতো বড় একটা পাখি, নামটা ঠিক জানি না, তবে দেখে দারুণ লাগছিল।
কিছুক্ষণ পরেই দেখা মিলল বাইসন বা ইন্ডিয়ান গৌড়। এ এখন একা রয়েছে। কি অপূর্ব! ময়ূরের এরকম পেখম তুলে নাচ সহজে দেখা যায় না, আর তাও আবার জঙ্গলের এরকম কোর এরিয়ায় এসে ওয়াচ টাওয়ার থেকে দেখতে ভারী অপূর্ব লাগছিল। দেখতে দেখতেই চলে এলো বাইসনের একটা দল। 4টে বাইসনের একটা দল, এর মধ্যে 4টেই কিন্তু বেশ বড় বাইসন। ওই যে দেখা যাচ্ছে সল্ট বিট, ওই সল্ট বিটটার জন্যই কিন্তু এখানে এই নানান প্রকারের জন্তু জানোয়াররা আসে। চাপড়ামারি ওয়াচ টাওয়ারের সামনেই রয়েছে এই গভর্নমেন্টের বাংলোটা, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের। একটা বেশ সুন্দর চায়ের দোকানে দাঁড়ালাম সাফারি কমপ্লিট করে। দোকানটা খুলছে সবে, কিন্তু দোকানটার সিনিক বিউটিটা খুব সুন্দর। অবশেষে সাফারির পরে ফিরে এলাম আবার হোটেলে। এবারে ভাবছি একটু হেঁটে হেঁটে নদীর পাড়টায় যাই, দেখে আসি কেমন লাগে নদীর পাড়টা। কালকে তো টাস্কার টি কাউন্টির পেছনের রাস্তাটাই গেছিলাম, আজকে একটু ডান দিকে চা বাগানের এখান দিয়ে একটু ঘুরে আসি। প্রচুর পাখি আছে এখানে, নানান টাইপের পাখি আছে। আর একটা যেটা জানলাম এখানে লোকালদের থেকে জিজ্ঞেস করে, এখানে চা বাগানে নাকি দিনের বেলা তো লেপার্ড বেরোয়, সবসময় না, কচিত কখনো। তো একা একা এসছি, বেশ থ্রিলিং ব্যাপার। কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর, সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। এই ধূপঝড় এলিফ্যান্ট ক্যাম্পের একটা জিনিস বলি, এদের এখানকার লোকেদের কিন্তু ব্যবহার খুব ভালো। এখানে যিনি মেনলি ম্যানেজার আছেন ভূপেশবাবু নাম্বারটা আপনারা এমনিতেও পেয়ে যাবেন, যখনই বুক করবেন অনলাইন ওর নাম্বারটা দেওয়া থাকে। ওই ম্যানেজার রয়েছে, খুবই ভালো। ভূপেশবাবু অনেক কিছুতে আপনাদের গাইডও করে দেবেন। এদের এখানকার খাবার দাবারও কিন্তু অপূর্ব। এমনকি ভূপেশবাবুকে আজকে রিকোয়েস্ট করাতে ভূপেশবাবু আমাদের জন্য মাটনেরও অ্যারেঞ্জ করছেন। এখানে যেরকম বললাম যে 2200 টাকা করে রুম রেট রয়েছে, সেটা তো অনলাইন ফিক্সড চার্জেস। খাওয়া দাওয়ার যেখানে রয়েছে, খাওয়া দাওয়া তো প্যাকেজ সিস্টেম করা আছে। খাওয়া দাওয়া কিন্তু 550 টাকা পার হেড পার ডে, এবং তাতে 4 বেলার মিল রয়েছে। আপনি সবসময় চিকেন খেতে চাইলে 4 বেলায়, এই মানে দুপুরে এবং রাত্রে 2 বেলাতেই চিকেন পাবেন। আমরা যেরকম আজকে রিকোয়েস্ট করলাম মাটনেরও ব্যবস্থা করছেন। তো এইগুলো কিন্তু আছে। এর বাইরে যদি আপনি নিতে চান, যে ধরুন বিকেলবেলায় ওরা অনিয়ন পকোড়া চা দেন, তো চায়ের জায়গায় আপনি কফি নিতে পারেন, কোনো এক্সট্রা চার্জেস নেই। বাট আপনি যদি তার জায়গায় চিকেন পকোড়া বা অন্য কিছু নিতে চান অনিয়ন পকোড়ার জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে টাকাটা একটু বেশি লাগবে। এলস কিন্তু এখানে কিন্তু আলাদা কোনোভাবে কোনো রকম চার্জেস নেওয়া হয় না। তো সেই সকল দিক থেকে খুব ভালো। কটেজটার লোকেশনও অপূর্ব। আমার শুধু একটাই প্রবলেম লাগলো, সেটা হচ্ছে বড্ড বেশি এখানে রেস্ট্রিকশান রয়েছে। বাট এই রেস্ট্রিকশান যেটা রয়েছে, রেস্ট্রিকশান কিন্তু এখানকার লোকেদের বানানো নয়, এই ভূপেশবাবু বা তার যে কর্মীরা রয়েছে তাদের নয়। রেস্ট্রিকশানটা রয়েছে সরকারের তরফ থেকে, বন দপ্তরের তরফ থেকে। তো এদেরও হাত বাঁধা রয়েছে, এদেরও কিছু করার নেই। তো এই আর কি, এনারা একটু গাইড করতে পারেন যে কী করলে কী করা যেতে পারে, কীভাবে ঘুরবেন, কী করবেন না করবেন, তো সেটা গাইড পাবেন। বাট
ওই আর কি রেস্ট্রিকশন রয়েছে, যেটা আপনি বাইরে প্রাইভেট হোটেলে থাকলে রেস্ট্রিকশনটা পাবেন না। বাট হ্যাঁ, সরকারি জায়গার এরকম বড় একটা সুন্দর প্রপার্টি আর বাইরের সিঙ্গেল একটা কটেজ তফাৎ আছে। এবার এটা আপনার ডিসিশন, আপনারা কি করতে চান। বিকেলবেলার পরে কিছু করার ছিল না বলে একটু বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকটায়। ফিরতে ফিরতে একটু রাতই হয়ে গেল। রাতের অন্ধকারের রাস্তাটা একবার দেখুন, দুই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখান থেকে এইভাবে গাড়ি যাচ্ছে। গুড মর্নিং। আজকে আমাদের থার্ড ডে, আর আজকেই আমাদের ফেরার পালা। তো ঠিক করেছিলাম আজকে শুধু প্রপার্টিটাতেই থাকবো। আজকে কোথাও কোনো সাইট সিনও করবো না, কোনো সাফারিও করবো না। আজ প্ল্যান করেছিলাম শুধু এখানে আসা পাখিগুলোর ফটো তুলব। নানান টাইপের পাখি এখানে দেখেছিলাম, তাই সেই অনুযায়ী ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কত টাইপের পাখি আছে সেটা আবার দেখুন। এটা সেই যে রাত্রের পেঁচাটাকে দেখাচ্ছিলাম, এটা মনে হয় সেইটাই। কি অপূর্ব এই পাখির গায়ের রংটা, নাম না জানা একটা পাখি। এটা ছিল পাহাড়ি ময়না। অনেক এসে বসেছিল এই গাছটাতে, তার মধ্যে থেকে একটাকে ক্যাপচার করতে পেরেছি। এটা হচ্ছে হর্নবিল, যাকে বাংলায় বলা হয় ধনেশ। কাল থেকে অপেক্ষা করেছিলাম, আজকে ভোরবেলায় এখন এটাকে ক্যাপচার করতে পারলাম। কাঠঠোকরাটা নিজের খেয়ালেই নিজের কাজ করে চলেছে। কি অপূর্ব লাগছে দেখতে এখান থেকে। অবশেষে লাঞ্চের পরে কোনো কাজ না থাকাতে ওই আবার টোটোটাকে ডেকে নিয়ে পৌঁছে গেছিলাম আই লাভ মূর্তি বলে একটা ভিউ পয়েন্টে। এটা মূর্তি নদীর একদম গায়ে। সত্যি জায়গাটা বেশ সুন্দর, অনেকগুলো বসবার জায়গা আছে, আর সুন্দর মূর্তি নদীটা বয়ে চলেছে। জলের কিন্তু তেমন স্রোতও নেই বা তেমন গভীরতাও নেই, তাই ওখানে নেমে একটু পাও ভিজিয়ে নিলাম। বিকেলে হোটেলে ফিরে দেখি হাতি সাফারি শুরু হয়ে গেছে বিকেলের স্লটটা। লোকজন আসছে, হাতিতে বসছে এবং জঙ্গলের দিকে যাচ্ছে। এক একটা হাতিতে দুজন করে বসায়, আর মোট দুটো হাতি এক একটা স্লটে যাতায়াত করে। অবশেষে স্টেশনে যাওয়ার জন্য আমাদের গাড়ি চলে এসছে। কিসমতের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যোগাযোগ করে আসতে পারেন। ও যথেষ্ট নমিনাল রেট নেয় এবং খুব ভালো ব্যবহার করে। তো এবারের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।